হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাইকে বলবো ঘটনাটা এক মুসলিম পরিবার থেকে বিলং করে। আজকের ঘটনাটা সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শোনো। আর হ্যাঁ, আজকেও কিন্তু ভয়টা সেই লাগবে। তো চলো বেশি কথা বাড়াবো না, সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তো চলো ঘটনাটা বলি। আজকে যিনি ঘটনাটা পাঠান, আজকে ওনার নাম এখানে একটা কাল্পনিক আমি দেব, সেটা হচ্ছে ধরে নাও রানা কাকা। যিনি পাঠান উনি বয়সে অনেকটাই বড়, ওনাকে কাকা বলেই সম্বোধন করছি, রানা কাকা। উনি বলেছেন যে দিদি ভাই, আপনি আমার নামটা কোনো মতেই প্রকাশ করবেন না, কারণ আজকে যেই পরিবারের কথা বলছি আর আজকে অ্যাকচুয়ালিও যাদের কথা বলছি তারা এই রানা কাকার একদম বাড়ির পাশের প্রতিবেশী। বলছে হতে পারে যদি আমার নামটা প্রকাশ হয়ে যায়, হতে পারে ঘটনাটা কোনো কারণে, আপনার ঘটনা তো অনেকেই শুনে থাকে, যদি জানতে পারে তাহলে হয়তো আমাকেও শেষ করে দেবে, আমিও আর জীবিত থাকবো না। সেই কারণে আজকে পুরো লোকেশন, পুরো নাম সব কিছু হাইট রেখে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। থাকে কিছু কিছু এমনও মানুষ যারা মানুষের সারাটা জীবন শুধু ক্ষতিই করে। হ্যাঁ, একটা সবেদা গাছকে কেন্দ্র করে আজকের একটা মুসলিম পরিবারকে কেন্দ্র করে আজকের ঘটনাটা শুরু হয়। আমাদের রানা যে কাকু বলেন যে জানেন, আমি প্রত্যেক দিন সকালে, শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি হেমন্ত কি কোনো কালে আমার কাছে বাদ নেই, আমি নিয়মিত প্রত্যেক দিন মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমি একদম সকালবেলা হাঁটি। ভোর রাত থাকতে বাইরে চারপাশে তখন খুঁটে অন্ধকার, রাতের জোনাকির শব্দ তখনও কিন্তু বন্ধ হয়নি। আমি এত ভোরবেলা উঠে প্রত্যেক দিন হাঁটি, আর হেঁটে যখন আমি বাড়ি ফিরি তখন আমি গাছ থেকে ফুল পেড়ে আনি। এখানে বলতে আমার কোনো লজ্জা নেই, আমি ফুল পেড়ে নিয়ে আসি, আমি মন্দিরে পুজো দিই, আমি ফুল নিয়ে আসি। প্রত্যেক দিনের মতো আমি একদিন ভোরবেলা, ভোর বললেও কম হবে, মানে একদম অন্ধকার থাকতে, ভোর সবে তখন হচ্ছে এরকম মধ্যরাতে আমি ঘুম থেকে উঠি। আমার একটু বয়স হয়েছে, আমার সত্যি কথা বলতে ঘুমও কমে গেছে শরীর থেকে, বয়সের সাথে সাথে সবই তো চলে যায়, ঘুম হয় না। মধ্যরাতে আমি উঠে পড়ি, উঠে বাড়ির সামনেটা হাঁটাহাঁটি করি, তারপরে একটু ফুল টুল তুলে নিয়ে এসে আমি যাই প্রথম মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে আমি বাড়ি ফিরি। মন্দিরে যান, উনি এটাও বলেন যে উনি স্নান ঠান করে, একদম ওই যা জামা কাপড় পরে যায় ওই জামা কাপড় পরে সকালবেলা স্নান করে, মানে মন্দিরের পাশে পুকুর আছে, পুকুর থেকে স্নান করে ভোরবেলা, একদম ভোরবেলা উনি ভগবানকে ওই ফুল অর্পণ করে তারপর উনি বাড়িতে গিয়ে যা কাজ বাজ আছে করেন। বলছেন দিদি ভাই, একদিন ভোরবেলা আমি প্রত্যেক দিনের মতো উঠে আমি হাঁটছি। আমাদের বাড়ির একদম সামনে যে পরিবারটার কথা বললাম, ওনাদের অনেক বড় জায়গা জমি, সেই বাড়িতে মোটামুটি ওনারা ধরে রেখে দাও কম করেও 17 থেকে 20 জন বসবাস করে বাড়িতে, মানে একদম যৌথ ফ্যামিলি, আর অনেক বড় জমি জায়গা, অনেক বড়। ওনাদের ওখানে মোটামুটি এক নামে সবাই চেনে। বলছে ওনাদের যা জমি, পুরো জমিটায় কেউ ঢুকতে পারবে না যদি ওনারা কাউকে প্রবেশ করতে মানে বলে, তবেই কেউ প্রবেশ করতে পারবে। প্রবেশের অনুমতি না দিলে কেউ বাড়ির ভিতরে কেউ যেতে পারবে না। পুরো বাড়িটাই বাগানে ঘেরা, আর সব থেকে বড় কথা মানে পাঁচিল দিয়ে ঘেরা, মানে এত উঁচু করে পাঁচিল দেওয়া, কোনো ফ্যাক্টরিতেও থাকে না। কেউ দেখতে পারবে না ভিতরে কি হচ্ছে। কাকু বলেন
একদিন বিশ্বাস করবেন না, আমি ওই যে বড় উঁচু করে পাঁচিল দেওয়া আমাদের রাস্তা, তো ওই রাস্তাটার পাশ থেকে হাঁটছি। বাড়ির পাঁচিলটা কিন্তু রাস্তার সাইড দিয়ে দেওয়া, অনেকটা জায়গা জুড়ে হাঁটছি হাঁটছি হাঁটছি, হঠাৎ করে একটা গাছ থেকে একটা গাছে, একটা গাছ থেকে একটা গাছে, যেরকম আমরা দেখি হনুমান আসে, হনুমান বানর কি করে, একটা গাছ থেকে একটা গাছে লাফিয়ে লাফিয়ে যায়, তো আর সেই পাথার ঝোপ ছাপ করে একটা শব্দ হয়, ঠিক ওরকম শব্দ ভোর রাতে আনুমানিক তখন ওই 3:45, 3:50, 3:45 থেকে 3:50 হবে, 4টেও বাজিনি তখন, বেশ অন্ধকার শব্দ হচ্ছে। তা আমি ভাবলাম যে মনে হয় অনেক গাছে কোনো ফল হয়েছে, এই ব্যাস সকাল সকাল চলে এসছে হনুমানগুলো ফল খেতে। আর এগুলো তো আমরা দেখি যে গাছে ছোট ছোট পিয়ারা বলো, কুল বলো, এমনকি আম ধরলেই তো ওরা চলে আসে খেতে, ওদের খাবার এইটা। তো আমি তখন ভাবলাম যে সব ফল ওদের খেয়ে নেবে, এখন তো সব ঘুমাচ্ছে, কারণ ওরা যদি দিনের বেলায় হয় তাহলে বাজি ঠাজি ফোটায়, সেগুলো বাজি ফাটালে পরে সব চলে যায়। হ্যাঁ, গ্রাম সাইডে তো প্রচুর আসে, দলে দলে বানর আসে। তো সেইটাই কাকু হাঁটছে আর ভাবছে। কাকু বলছে কিছুক্ষণ পর আমি মানুষের গলার আওয়াজ শুনছি ভেতর থেকে, মানুষের গলার আওয়াজ। তো তখন কাকু বলছে তাহলে মনে হয় মানুষের আওয়াজ, মানে ওরা মনে হয় এত ভোর রাতে গাছের ওখানে কি করছে, আর গাছগুলো দিব্যি কিন্তু নড়ছে, বেশ দুলছে। তা কাকু কি মন গেছে, ফুল তুলে নিয়ে, রাস্তার পাশে অনেক ফুল হয় বাড়ির আশেপাশে, ফুল তুলে নিয়ে উনি সেদিনকে আর সোজা ওই মন্দিরের পুকুরে যাননি, উনি বাড়ি চলে গেছেন। কারণ ওনার বলছে আমার একটা কীরকম যেন একটা চিন্তা হচ্ছে, মানে আমি মনে মনে ভাবছি এত অন্ধকার, এত অন্ধকারে গাছের মধ্যে কী করছে, এত রাত থাকতে তো গাছ থেকে কেউ ফল পাড়ায় না, এখনও মানে 5টা বাজেনি, কি ব্যাপার। তো এই কথা মনে করে কাকু বলছে আমাদের বাড়িটা, ওনাদের বাড়ির এপার ওপার, একতলা বাড়ি আমাদের, একতলার ছাদে উঠলে মোটামুটি বাড়ির ভেতরটা দেখা যায়। ওনাদের পাঁচিল যতই থাক, একতলা বাড়ির ছাদে উঠলে ওনাদের বাড়ি, গাছপালা, ভেতরে পুকুর টুকুর সবই দেখা যায়। কাকু বলছে আমার কি মন গেল, আমি না লাইট টাইট কিছু জ্বালাইনি, সমানে ঘরে গিয়ে আমি ফুলটা উঠোনের পাশে রাখি, একটা মেঝেতে রেখে ফুলটাকে আমি সোজা চলে যাই ছাদে, সিঁড়ি ধরে ছাদে যাই। ছাদের গেটটা আস্তে করে খুলে আমি ওদের বাড়ির সাইডটায় গিয়ে আমি দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালিও এত রাতের বেলা আমি যদি গলা পেয়েছি, যদি না পেতাম তাহলে ভাবতাম হয়তো বানর ঠানর করছে, কিন্তু গলা পাওয়াতে অন্য কোনো ব্যাপার, আমি সেটাই দেখতে যাই। এবার বলে রাখা ভালো, যেই পরিবারের কথা বলা হচ্ছে এখানে, সেই পরিবারের যিনি বড় আছেন সদস্য, উনি হচ্ছে একজন তান্ত্রিক। মানে প্রথমে বললাম না, ওনাদের পরিবারের একজনের নাম বললে পুরো গ্রামের লোক একদম আঙুল তুলে দেখিয়ে দেবো ওই বাড়িটা, এরকম একটা ব্যাপার। তো কাকু বলছে আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছি, আমি দেখছি যে আরে গাছের মধ্যে মানে এমন একটা অদ্ভুত, আমি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। আমার না সারা শরীর, মানে কি বলবো, সকালবেলা যদি উঠে মানে ভোরবেলা যে ভোরের কাজটা যদি আমি মিটিয়ে না নিতাম তাহলে ছাদের মধ্যেই আমার হয়ে যেত। মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর জিনিস। কাকু দেখেন, কাকু বলছে আমি দেখছি ওনাদের পেছন দিকে পুকুর আছে, বললাম না সামনের দিকে বাড়ি, তারপরে পুকুর, আর কোন না গাছ নেই, এমন কোনো গাছ যেটা নেই বাদ বলতে পারবো না যে এই গাছটা ওনাদের বাড়িতে নেই। আম গাছ থেকে শুরু করে জাম গাছ থেকে লিচু গাছ থেকে সবেদা গাছ থেকে, এমনকি আম গাছের একটা না যতগুলো জাতি আছে, প্রত্যেকটা জাতি মানে কম করে 30 থেকে 40টা আম গাছ, মানে বুঝতে পারছো, কলমের এমনি বাংলা আম গাছ, মানে ভর্তি গাছ। ঠিক আছে, বলছে আমি লক্ষ্য করলাম সবেদা গাছটা বেশ ঝাঁকড়া, আমরা সবেদা গাছ এত বড় ঝাঁকড়া
সচরাচর কিন্তু সাধারণত চোখে পড়ে না, কিন্তু ওনাদের বাড়ির যে সবেদা গাছটা আছে বিশাল বড়। ওনারা ওই গাছটা রাজস্থানের কোনো জায়গা থেকে এনেছিল। বলছে সেই গাছটায় না সবেদা হয় কীরকম, পুরো কমলা কালারের সবেদাগুলো হয়। সচরাচর আমরা সবেদা দেখি আলু আলু রঙের হয়, একটা মাটি মাটি কালার। ওনাদের সবেদা গাছে হয় যেগুলো, বলছে পুরো কমলা রঙের, আর ঠিক এরকম ছোট 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 ছোট। বলছে সবেদা পাতা দেখা যায় না, শুধু সবেদা দেখা যায়, অফুরন্ত সবেদা হয়, লম্বা একটু লম্বা লম্বা সবেদাগুলো ছোট ছোট, আর এত মিষ্টি, মানে একটা সবেদা খেলে তোমাকে গলা এরকম করতে হবে, গলা ধরে যায়, এত মিষ্টি। কাকু বলছে দেখলাম সবেদা গাছে একজন মানে পুরো ছায়ার মতো, ছায়া যেরকম হয় না, ছায়া ছায়ার মতো একটা, মানে কি বলবো, সাদা যেরকম ধোয়া হয়, যেরকম আমরা বলি হিন্দি বা ইংলিশ মুভিতে দেখি না যে গোস্ট, আমরা দেখছি একটা হাওয়ার মতো, হ্যাঁ, সাদা এসে দাঁড়ালো আবার জানলা দিয়ে উড়ে চলে গেল, সেম ডিটো দেখছি ওরকম একটা শ্যাডো সাদা রঙের ওই গাছের মধ্যে না, এরকম করে গাছের মধ্যে দিয়ে ঘুরছে, আর ওই গাছের মধ্যে দিয়ে ঘুরছে, আর ওই সবেদা পড়ছে নিচে। কিন্তু যাদের বাড়ি সেই মুসলিম পরিবারের বড় সদস্য দাদা রয়েছে, তার ভাইরা সবাই কিন্তু রয়েছে। তারা কি করছে জানো, শুনলে অবাক হয়ে যাবে। তারা বড় চাদর আছে, বিছানার চাদর, চাদর নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, আর সেই গাছের মধ্যে হাওয়ার বেগে ঘুরছে, আর ঝপ 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 করে শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে, গাছের কিছু পড়ার, আর ওই গাছের ফলগুলো সবেদাগুলো সব পড়ছে চাদরে। এই দৃশ্য দেখে কাকু বলে আমার সারা শরীর শেষ, আমি কি দেখছি, কি দেখছি আমি। কাকু তড়ি ঘড়ি করে নিচে নেমে আসে, কাকুর খুব শরীর খারাপ লাগে, কাকু ঘামছে। কাকু বলে আমি জানি যে ওদের বাড়িতে এরকম সেই যে দাদা কালা জাদু করে, তার মানে কি উনি কি কাউকে এরকম জিন বা কাউকে বশ করে রেখেছে, তাকে দিয়ে কাজ করাচ্ছে। যেরকম আমরা আগে শুনতাম যে এরকম ঠাকুরদা, তারপরে বড় গুরুজনদের মুখ থেকে যে এরকম জিন পুষতো, অনেকে জিনকে নিজেদের আয়ত্তে বশে করে রাখতো, জিনকে দিয়ে নানা রকম কাজ করাতো। তাহলে কি একদম সেম জিনিস, সেটা কি আজ 2024-এ এসে এখনও এই জিনিসটা বাস্তবে হয়? আমাদের কাকু বলে দিদিভাই আপনি বিশ্বাস করবেন না, আমার দেখার পর সেই যে কি শরীর খারাপ, আমি পড়ি কি, মানে আমি নয় বেঁচে থাকবো নয় আমি মারা যাব। আমার না মানে কি বলবো, মৃত্যু আর জীবন নিয়ে আমার টানাটানি পড়ে গেল। বাড়ির সবাই আমাকে নিয়ে ব্যস্ত, কি হয়েছে, আমি চেপে রয়েছি, কাউকে বলছি না আমার কি হলো। আমি না হঠাৎ করে সেই দিনের পর থেকে আস্তে আস্তে সূর্যর আলো বেরোচ্ছে, ভোর হচ্ছে, আমি না চোখে দেখাটা আমার জীবনের মতো ঘুচে গেল, মানে দেখতে পেতাম অস্পষ্ট, আবছা আবছা সব কিছু, সামনে যেন ধোঁয়াশা ধোঁয়াশা, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি না। যত দিনের আলো ফুটছে, চারপাশে রোদ ঝলমল করছে, বুঝতে পারছি যেন দূর থেকে একটা কীরকম ছায়া মতো, আর ওই ছায়ার মধ্যে যে আমি চোখে পরিষ্কার দেখতে পারতাম না, তার মধ্যে আমি ওই সময় শুধু ওই চোখের মধ্যে আমি ওই সাদা মতো যে ছায়া মূর্তি, আমি তাকে দেখতাম, সে যেন আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সেটা ঘরে হোক, ছাদে হোক, সিঁড়িতে হোক, বারান্দায় হোক, খেতে বসেছি, রান্নাঘরে হোক, আমার ঘরে শুয়ে রয়েছি, আমার ঘরে চালের মানে যে ছাদের ওপরে হোক, ছাদের ওপরে হোক, আমি সিলিংয়ের মধ্যে সবসময় আমি তাকে দেখতাম। আমার শরীর এতটা খারাপ হয়ে গেল, আমি এক প্রকার পুরো ঘরে বিছানায় শয্যাশায়ী হয়ে গেলাম। আমার বয়স বেশি না, আমার 48 বছর বয়স। আমাদের কাকু জানান, কাকু বলেন আমার বউ আমাকে বলল তোমার কি হয়েছে বলো তো, বলেছি না এত সকালবেলা উঠবে না। হ্যাঁ, পাশের ওই পরিবার, ওরা এত বড় লোক, এত পাড়ায় নাম ডাক, হ্যাঁ ওরা এরকম তাবর তাবর মানে
বাড়িতে লোকজন আসে, তান্ত্রিক, ওরা বিশাল বড় তান্ত্রিক, কালা জাদু করে, লোকের ক্ষতিটা বেশি করে, লোকের ভালোটা কমই করে। হ্যাঁ, তো ওরা কিছু করলো না, তো মানে হয় না পাশাপাশি বাড়ি থাকলে যারা এত তাবড়, যাদের এত পাওয়ার, হ্যাঁ, তো তখন আমার বউ আমাকে এই কথাই বলতো, আমার ছেলে, আমার মেয়ে। আমি তখন বললাম যে না না, ওরা কিছু করেনি, লোকের নামে ফালতু বদনাম দেওয়াটা উচিত না। একদম শুয়ে পড়লাম একদম। একদিন আমার বড় দাদা আমাকে বলল, কিরে, হ্যাঁ কিরে রানা, একদম শুয়ে পড়েছিস হঠাৎ করে, এখন আর তো সকালে উঠে মন্দিরে পুজোও দিতে যাস না, কিরে কি ব্যাপার, কি হলো তোর, হঠাৎ করে এরকম হলো কেন, কি ভয় টয় পেয়েছিস, কিছু কি দেখেছিস? আমি বললাম না রে দাদা, আমি কিছু দেখিনি। তখন দাদা বলল আমার বউকে, আচ্ছা তুমি একটা কাজ করো বৌমা, তুমি আমাদের পাশে যে মুসলিম পরিবার ওনারা থাকেন, ওনাদের কাছে তো দেশ বিদেশ থেকে নানা জায়গা থেকে লোক আসে নানা কারণে। হ্যাঁ, তো তুমি একটা কাজ করো, ভাই এতদিন ধরে ভুগছে, বাড়ির পাশে যখন আমাদের এত বড় তান্ত্রিক আছে, জাদুঘর, তান্ত্রিক, ওঝা যাই বলো, মানে উনি সবই পারেন, তো ওনার কাছে একবার গিয়ে দেখো না, গিয়ে বৌমা দেখো কি হয়েছে। তো এই কথা কিন্তু আমাদের কাকু সব শোনেন। কাকু কিন্তু তার বউকে বলেন, কাকিমাকে, যে না তুমি যাবে না, তুমি যাবে না, কোনো মতে তুমি যাবে না, ওদের বাড়িতে যাবে না। তখন কাকিমা বলছে যে কেন কেন যাবো না কেন, হ্যাঁ বাড়ির পাশাপাশি, আর ওনাদের কাছে গিয়ে বলে ওনারাও টাকা পয়সাও অত নেবে না, আর ওরা তো আমাদের পাশাপাশি থাকে, প্রতিবেশী, কথাবার্তা বলে, ওনাদের সাথে আমাদের সদ্ভাব, ওনাদের সাথে তো আমাদের ওরকম মুখ কালাকালির ব্যাপার নেই, ঝগড়া ঝামেলা, ওনাদের সাথে ঝগড়াঝাটি করে তো আমরা পারবোও না, আর ওনাদের সাথে তো আমাদের সদ্ব্যবহার। কি হয়েছে একবার গিয়ে দেখি না। কাকু তখন বলছে, খবরদার বলছি তোমাকে, তুমি যাবে না কিন্তু, আমি তোমায় বলছি যাবে না। কাকু বলছে আমি কি করে বলবো যে আমি ওনাদের এই বাড়ির কিছু জিনিস, সত্যি জিনিস যেটা দেখে ফেলেছি, তারপরে আমার এরকম হয়েছে, আমি কি করে বলবো। আমি আমার বউকে বারণ করি, কিন্তু আমার বউ একদিনকে ঠিক ওই বাড়িতে যায়। ওই বাড়িতে যেতে সবার ব্যবহার খুব ভালো, ওনারা তখন বলছে আরে আসো আসো আসো, কি হয়েছে গো হঠাৎ, বাবা পাশাপাশি থাকো, এমনি তো আসো না, নিশ্চয়ই কোনো কাজে এসছো। ওই বাড়ির যে বড় দাদার বউ আছে, মানে জেনার স্বামী হচ্ছে বড় তান্ত্রিক, ওনার বউ বলে আমার বউকে। আমার বউ তখন বলছে হ্যাঁ একটুখানি দাদার সাথে কথা বলতাম, আসলে আমার স্বামীর এরকম এরকম ব্যাপার হয়েছে। বলছে সে কি গো, কেন, কি ভয় টয় পেলো নাকি? তখন বলছে জানি না। তো তখন ওই কথা বলতে বলতে ওই যে বড় দাদা, যিনি হচ্ছে মানে বাড়িরও বড়, আর আমাদের মানে কি বলবো, গ্রামেরও উনি বড় মোড়ল যাকে বলে, উনি হচ্ছে গ্রামের মোড়ল, আবার এইদিকে মানে বিশাল বড় মাপের উনি তান্ত্রিক। তো বলছে কি হয়েছে বৌমা, হঠাৎ আজকে আমার কাছে? তখন বলছে দেখুন না, এরকম আমাদের ঘরের লোকটার এরম এরম ব্যাপার। তখন বলছে কি, হাসছে, মুচকি মুচকি হাসছে, হেসে বলছে কি, লোকের বাড়িতে না বলে কখনো কারোর বাড়িতে উকি মেরে দেখতে নেই, তোমার স্বামীকে গিয়ে বলো কি দেখেছে উকি মেরে, তার জন্য তো চোখের জ্যোতিটা চলে গেছে, যাও ওকে একবার নিয়ে এসো বৌমা, আমার কাছে নিয়ে এসো, তাহলে আমি ওকে কি হয়েছে ভালো করে দেখে দেবো। কিছুই বুঝতে পারিনি। এবার এসে কাকুকে বলে যে আমি গেছিলাম, ওই দাদা আমাকে বললো কি পরের বাড়ি, তুমি কার বাড়িতে উকি দিয়ে দেখেছো? এবার কাকু তো বুঝেছে, কাকু বলছে দিদি ভাই আমি তো সব জানি বিষয়টা, আমি তো লজ্জায় যেতে পারছি না। এদিকে লজ্জারও কোনো ব্যাপার নেই, সাধারণ মানুষ, একটা কৌতূহল হতেই পারে, ভোরবেলা গাছে আওয়াজ হচ্ছে, হ্যাঁ এইটাই কি, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যেটা দেখতে পারিনি সেটা আমার বাড়ির ছাদে এসে আমি সেটা দেখার চেষ্টা করেছি, তবে আমার বাড়ির ছাদে উঠে আমি যদি দেখার চেষ্টা করি সেটা কি আমার কোনো অপরাধ, না আমি দোষ কাজ করেছি, না আমি পাপ করেছি। কাকুকে কাকিমা নিয়ে যায়। কাকু বলছে আমি যখন যাই তখন ওই যে দাদা সবাইকে বলল
ওনারও বউ ছিল, আমারও বউ ছিল। বললো তোমরা সব পাশের ঘরে যাও, পাশের ঘরে যাও, আমাদের দুইজনকে ছেড়ে দাও, আমরা দুই প্রতিবেশী, অনেক দিন ভালো মন্দ গল্প হয় না, ছেড়ে দাও। তো ওরা বেরিয়ে যায়। কাকু বলে আমাকে বসায় আসন দেয়, দিয়ে বললো এখানে বসো। তো উনি আমার পাশে একদম মুখোমুখি, মানে কিরকম বলো তো, এরকম আমি বসে আছি, আমার দিকে মুখ করে উনি এরকম বসেছে, একদম মুখোমুখি, ফেস টু ফেস যেটা বলে। কাকু বলছে আমার কোথাও গিয়ে মনে একটা ভয় ভয় কাজ করছে, যতই হোক উনি এত বড় নামী একজন মানে তান্ত্রিক, আর ওনারই বাড়ির কিছু জিনিস গুপ্ত আমি দেখে ফেলার পর আমার এরকম একটা ব্যাপার হয়েছে। তো আমি তখন মাথা নিচু করে বসে আছি। আমাকে তখন বলছে আরে মাথা তোলো, আমার তো প্রতিবেশী, তুমি এত লজ্জা পাচ্ছ কেন, নতুন বউ নাকি? তো আমি তখন বললাম যে না আসলে দাদা আপনি তো সবই বুঝেছেন। তখন আমাকে বলছে যে আমি কিছু বুঝিনি, আমি কিছু বুঝি না, হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না, তুমি বলো তো কি হয়েছে, কবে থেকে হয়েছে। আমি কিন্তু জানি যে সত্যিটা উনি বাস্তবে জানেন, তবুও উনি আমার কাছে জানার পুরোটাই চেষ্টা করছেন। আমি আর লুকালাম না, কারণ ওনার কাছে লুকিয়ে যাবো কোথায়। আমি বললাম, তখন উনি আমাকে একটাই কথা বললেন, আমি এত বড় যে আমার বাগান, পুকুরে মাছ, আমার এই যে 30টা 32টা আম গাছ, এত লিচু গাছ, এই যে ফল, তুমি তো জানো আমি কিন্তু একটাও বিক্রি করি না। সিজনে যত গাছে ফল হয় আমি সব কিন্তু বিতরণ করে দিই। আমি স্টেশনে নিয়ে যাই, স্টেশনে নিয়ে গিয়ে যত ফল হয় সব আমি গরিবদেরকে দান করে দিই, পাড়াতেও দিই, তুমি জানো তো। আমি তখন বললাম হ্যাঁ। বলছে এই যে ফল, এত সবেদা, গাছ ভর্তি সবেদা হয়েছে, সবেদাগুলো পড়ে পড়ে পাখিতে খেয়ে খেয়ে, আর বাড়ির পরিজন আত্মীয়রা আসে নিয়ে যায়, লোকে পাড়িয়ে পাড়িয়ে মারিয়ে মারিয়ে মাটিতে নষ্ট হচ্ছে। আমার পোষ্য জিন আছে, তুমি যাকে দেখেছো সে হচ্ছে আমার মেজো জিন। আমি মেজো জিনকে ডেকে তুলে ওগুলো পাড়াচ্ছিলাম। আমি কিন্তু জিনকে আদেশ করিনি যে তোমাকে চোখের দৃষ্টিটা নিয়ে নেওয়ার জন্য। ও কিন্তু তোমাকে দেখেছে, কারণ আমি তো মাটিতে ছিলাম নিচে, ও তো ছিল গাছে। ও তোমাকে দেখেছে যে তুমি তোমার বাড়ির ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখছো, তার জন্য তোমার চোখের জ্যোতিটা আস্তে 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 নিতে বসেছে, আর কিছু না। শরীরটা তোমার আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, বুঝেছো? কখনো দেখতে নেই, তুমি তো জানো আমি একটা বড় তান্ত্রিক, তুমি তো জানো দেশ থেকে বিদেশ থেকে কোথা দিয়ে লোক আসে, দিল্লি থেকে, আজমির শরীফ থেকে, রাজস্থান থেকে, পাঞ্জাব, হরিয়ানা, সব জায়গা দিয়ে লোক আমার কাছে আসে। তুমি তো আজকে কত বছর পাশাপাশি থাকো জানো না? কেন তুমি ছাদে উঠে দেখতে গেলে? অপরাধ তো করেছো, খেসারত তো তোমায় দিতে হবে। তখন কাকু বলে যে দাদা আমি তো বুঝতে পারিনি, আমার বড় ভুল হয়েছে, ভুল করেছি, ক্ষমা চাইছি, যদি আপনি আমার এই দৃষ্টিটা আবার ফিরিয়ে দিতে পারেন। বললো আমি তো দৃষ্টি ফেরাতে পারবো না, দৃষ্টি ফেরাতে পারবে যে দৃষ্টিটা তোমার আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। তখন বলছে একটা কাচের গ্লাস নিয়ে আসে উনি, কাচের গ্লাসের মধ্যে হাফ জল নেয়। বলছে আমার সামনে উনি বসলেন, বসে 5টা লবঙ্গ আমাকে বললো মাথা দিয়ে ঘোরাও। 5টা লবঙ্গ মাথা দিয়ে ঘোরালাম উল্টোভাবে, ওনাকে দিলাম। উনি হাতে নিয়ে কিছু একটা মন্ত্র পড়ছে, বলছে ওনার হাতের মধ্যে 5টা লবঙ্গ একটার সাথে একটা ম্যাগনেটের মতো গিয়ে গিয়ে আটকে যাচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে, মন্ত্র পড়ছে আটকে যাচ্ছে, ছেড়ে, হাতের মধ্যে মনে হচ্ছে 5টা লবঙ্গ খেলা করছে। আমাদের কাকু বলেন আমি চোখের সামনে দৃশ্যটা দেখছি, আমি জানি ওনার বিশাল ক্ষমতা, উনি অনেক কিছু করতে পারেন। ওগুলোকে নিয়ে উনি হাত থেকে মুট করলো, মুট করে কাচের গ্লাসটা এক হাতে সামনে তুলে গ্লাসের মধ্যে দিয়ে দেয়। বলছে লবঙ্গ নর্মাল জল, কল থেকে আনা জলে লবঙ্গ 5টা দিল, সাথে সাথে লবঙ্গগুলো জলের মধ্যে গুলে গেল, মনে হলো যেন চকলেট, গরম জলে চকলেট ফেললো কেউ, গুলে গেল। সাথে সাথে জলটা রক্তের মতো লাল হয়ে গেল। লাল হতে মানে এরকম লাল রং হলো মনে হচ্ছে ওটা রিয়েলের রক্ত। তখন ওই যে তান্ত্রিক দাদা ছিলেন উনি তখন এই কাকুকে বলে এই জলটা খেয়ে নাও, ঘটঘট করে, নিঃশ্বাস নেবে না,
ওই যে জলটা গ্লাসের হাফ খাবে, একটা ফোঁটা নিঃশ্বাস কিন্তু তুমি ছাড়বেও না, নেবেও না। একদম যদি নিঃশ্বাস বার করে খাও ওরমই খাবে, আর যদি ভাবো নিঃশ্বাসটা চেপে রেখে খাবে তাহলে ওই নিঃশ্বাস চেপে রেখেই জলটা খাবে, ঠিক আছে? তাহলেই তোমার কাজ হবে। কাকুকে দেয়, কাকু নিঃশ্বাসটা ভিতর দিকে আটকে রেখে জলটা ঢক করে খেয়ে নেয়। বলছে যাও বাড়ি চলে যাও, আর কোনো দিন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখবে না, ঠিক আছে? তো কাকু বলে যে আমি সেদিনকে বিশ্বাস করলাম যে সত্যি সত্যি এখনও যে এই কালা জাদু, এই ঝাড়ফুঁক, এই টুকটাক যে সত্যি বাস্তবে এখনও কিছু কিছু জায়গায় হয়। এমনও কিছু মানুষ আছে যারা সত্যি 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 এগুলো এখনও পারে। না দেখলে বিশ্বাস হবে না, ওনার কাছে 3খানা জিন রাখা আছে, বড় জিন, মেজো জিন, ছোট জিন, আর সেদিন মেজো জিন ছিল। তো কাকু বলে আমার চোখের দৃষ্টি ফিরে আসে সেই দিনই, আমি সুস্থ হয়ে যাই। কিন্তু আমি সত্যি কথা প্রত্যেক দিন আমি সকালবেলা ফুল তুলে বাড়ি এসে পুজো দিয়ে মন্দিরে স্নান করে যখন দিনের প্রথম আলোতে বেরোতাম ওনাকে গিয়ে সালাম দিতাম, ওনাকে গিয়ে সালাম করতাম। আমি নিজের চোখে আমি যা দেখেছি, এমনকি অনেকে দূর দূরান্ত থেকে ওখানে আসতো, এসে আমাদেরও বাড়িতে জিজ্ঞেস করতো যে এরকম মানুষকে খুঁজছি কোথায়, আমরা বলে দিতাম। দেখেছি প্রচুর মানুষ কাঁদতে কাঁদতে এসছে, হাসতে হাসতে বাড়ি গেছে। যাই হোক, আজকে ঘটনাটা এতটাই। কিরম লাগলো বলো, এখন তোমাদের নামগুলো বলবো। আর সত্যি কথা বলতে আমাদের কাকু বলে যে কি বলবো, এখনো পর্যন্ত মানে উনি প্রায় ওনাকে 20 বছরের ওপর ধরে আমি খুব ভালোভাবে দেখছি। কারণ কাকু পড়াশোনা করতো, মানে আশ্রমে থেকে পড়াশোনা করেছেন, তারপর কাকু বিয়ে করেন, এই 26 বছর হচ্ছে। 20 বছরে উনি আশ্রম থেকে ফেরে তারপর বিয়ে, মানে ওনাকে ছোটোবেলায় ওনার মা আশ্রমে দিয়ে দেন, কাকুর মা, সেটা উনি পাস্টে বলে, মানে একদম মানে লাস্টে কথাগুলো বলেন, শেয়ার করেন যে আমি আসার পর 26 বছর আমার বিবাহিত জীবন, আমি মোটামুটি 20 বছর 26 বছর ধরে ওনাকে দেখছি। হ্যাঁ, বলছে বিশ্বাস করাতে পারবো না বলে ওনাকে একই রকম ওই 20 থেকে 26 বছর হোক বা 25 বছর যতদিন ধরে দেখছি, ওই দাদার বয়স না কমে না বাড়ে, একই রকম। তো চলো, প্রথমেই হচ্ছে ভক্তিগীতি আমাদেরকে কমেন্ট করে, সম্ভবত এটা আদ্রা বা বার্নপুরের ঘটনা, তবে এরকম ঘটনা শুনতে বেশ লাগে। আর তুমি কমেন্ট পড়ো, আমার কথার সাথে সহমত হও, খুব ভালো লাগে। হ্যাঁ দেখো, সহমত কেন হব না, তুমি যদি কথা ঠিক মতো বলো, যেই বলবে তার সাথে সহমত তো অবশ্যই হব না। আর আচ্ছা, এবার মৌয়া ঘোষ কমেন্ট করে, তারপর কমেন্ট করেছে আলপনা রয়, তারপর কমেন্ট করেছেন তারপর কমেন্ট করেছে বর্ষা বিন্দাস লাইভ থেকে। ও, বর্ষার কমেন্টটা তো পড়তেই হবে। ও মাই গড, আচ্ছা আগে এটা দেখে নাও। দেখেছো আমাদের বর্ষা এত ভালোবাসে, সত্যি আমি জানি বর্ষা কেন, তোমরাও সবাই ভালোবাসো, কিন্তু বর্ষা সত্যি এই বর্ষা, তোমার না এক্সাম চলছে, তুমি এত লাভ হার দিতেও তো সময় লাগে, এই সময়টা পড়ো। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, কারণ কেন বলো তো, আমিও তোমাদের ভালোবাসি। বর্ষা কি লিখেছে শোনো তোমরা সবাই। পাশের বাড়ির তেঁতুলগুলো খেতে ভারী টক, পাশের বাড়ির তেঁতুলগুলো খেতে ভারী শখ, তোমার সাথে দেখা করার আমার বড় শখ। ও হো হো, হাততালি 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 হাততালি, এই হাততালি দাও, তোমরা হাততালি দাও। বর্ষা দারুণ, বর্ষা এরকম চালিয়ে যাও, কটা এরকম দেখি, মাঝে মাঝে আমাকে লিখে লিখে সেন্ড করো, আমি পড়বো। এইটাও কিন্তু একটা ট্যালেন্ট, জানো তো, তোমরা কিন্তু লিখতে পারো। কি আছে বলো তো, আমরা যেই প্রান্তেই বসে থাকি না কেন, আমরা ভাই সবাই পরিবার, ঠিক আছে, সবাই পরিবার। একদিন না একদিন কোনোদিন তোমার বাড়ি চলে যাবো, কোনোদিন তোমরা ঘুরতে ঘুরতে আমার বাড়ি চলে আসবে, কি আছে। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো পূজা যাদব, তারপর কমেন্ট করেছো বাবলি মল্লিক। বাবলি বলেছো গায়ে কাটা দেওয়া ঘটনা শুনে খুব ভালো লাগছে, নিয়মিত শুনি, একটু লেট হলেও নিয়মিত শুনি, খুব প্রিয় তোমার বলা সব ঘটনাই ভালোভাবেই শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই। দেখো লাভ দিয়েছে, দেখেছো,
আমার কিন্তু খুব ভালো লাগে, তোমরা যে এত ভালোবাসা হাত পাঠাও না, খুব ভালো লাগে। তো চলো এবার নামগুলো বলে ফেলি। বর্ষা সরকার, আবারও বৃষ্টি আমাদেরকে, আবারও দেখো আবারও বৃষ্টি কি করেছে, দেখো দেখো, এখনো তুললে পারে মনে আরও আসবে, দেখো এই দেখো, ঠিক আছে। আচ্ছা তারপরে সোমা দাস পরিবার থেকে, আচ্ছা সোমা তোমার ঘটনাটা যত সম্ভব আমি আগামীকাল শোনা কথায় শেয়ার করে দেবো আগামীকাল। আচ্ছা তারপরে মন্টু দা কমেন্ট করেছে, তারপরে করেছে প্রদীপ দাস, তারপরে উমা ঘোষ, তারপরে সঙ্গীতা, তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা গিরি দাস। আচ্ছা প্রিয়াঙ্কা গিরি দাসের আমি কিন্তু কমেন্ট আজকে ফার্স্ট টাইম পেলাম। লিখেছে হ্যালো সোনা দিদি ভাই, তোমার ঘটনাগুলো খুব সুন্দর আর তোমার গলায় আরও সুন্দর লাগে শুনতে। আবার লাপও পাঠিয়েছে, খুব ভালোবাসা নিও বোন, ভালো থেকো আর এরম করে কমেন্ট করতে থাকো, আমি কমেন্ট পড়বো, খুব ভালো লাগবে। আর কবিতা পারলে তোমরা কবিতা করে পাঠিও আমাকে, হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে বর্ষার কবিতাটা, দারুণ দারুণ। আচ্ছা স্বপ্না হালদারও কিন্তু আমাকে অনেকগুলো লাভ পাঠিয়েছে, এই দেখো দেখেছো। আচ্ছা দেবস্মিতা ভট্টাচার্য, তারপরে ঈশানী বিশ্বাস, ঈশানীও আমাকে কিন্তু অনেকগুলো অনেকগুলো লাভ পাঠিয়েছে, দেখো না দেখালে কিন্তু হবে না, তাহলে একতরফা ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ তো গৌরী বসাক, তারপরে গৌরীও কিন্তু আমাকে লাভ পাঠিয়েছে, গোলাপ ফুল পাঠিয়েছে। প্রিয়াঙ্কা ঘোড়ই বলেছে দিদিভাই তোমার গল্প শুনতে খুব ভালো লাগে, অসংখ্য ভালোবাসা। তারপরে আমাদের শিয়াস বলেছে ঠান্ডা প্লাস ভূত হ্যাভেন, সত্যি ঠান্ডা ভূত আর এইটা তো হ্যাভেন, ও মাই গড। দেখো তো কত আমাকে হার্ট পাঠিয়েছে, এ দেখো দেখতে পাচ্ছ, দেখো হার্টের কালারটা দেখেছো, সব এখানে হোয়াইট হয়ে গেছে, হোয়াইট হার্ট। আচ্ছা তারপর চলো রীতা দে, তারপরে সুজাতা দাস, সুজাতাও কিন্তু আমাকে অনেক হার্ট পাঠিয়েছে, না দেখালে হবে না, এই দেখো দেখে নাও, সব দেখিয়ে দিচ্ছি। তারপরে বাবলি ব্যানার্জি, বাবলিও পাঠিয়েছে। তারপর পিয়ালি ভারদ্বাজ, ও কিন্তু অনেক হার্ট পাঠিয়েছে, এই দেখো দেখে নাও, সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে সুজাতা দাস আবারও কমেন্ট করেছে, তারপর সরস্বতী দে, তারপর কমেন্ট করেছে আব্দুল হক ভাই, তারপরে কমেন্ট করেছো চন্দনা গোপে। আচ্ছা সরস্বতী তুমি আমাকে কিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, আমি দেখেছি, সময়ের জন্য তোমাকে সেটা আমি উত্তর দিতে পারিনি, সময় করে দিয়ে দেবো। তারপরে কমেন্ট করেছো হচ্ছে সুয়েতা বিশ্বাস, তারপর কমেন্ট করেছো সোনার সুবীর, তারপর কমেন্ট করেছো রেল লাইনে অশরীরী, আমিও দেখেছি, তবে আজকের ঘটনাটাও বেশ ভালো। আচ্ছা সোনার সুবীর আমি বলবো যদি পারো একটুখানি শেয়ার করো ঘটনাগুলো। দেখো তোমরা যদি পরিবারের মেম্বার হয়ে তোমাদের সাথে যদি রিয়েল এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে তোমরা যদি চুপ করে বসে থাকো, ঘটনাগুলো না শেয়ার করো, আমাদের এত কেউ ঘটনা শেয়ার করছে আর তোমরা ঘরের লোক হয়ে ঘটনা জানো শেয়ার করছো না, কিরকম একটা লাগে বলো তো, শেয়ার করে দাও তাড়াতাড়ি। মৌমিতা দাস, তারপরে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপরে অরূপ দে, তারপরে হচ্ছে পিন্টু ঘোষ, তারপর হচ্ছে সোনাম জানা, তারপর সোনাম জানাও কিন্তু অনেকগুলো হার্ট পাঠিয়েছে, দেখে নাও। তারপরে আমাদের কমেন্ট করেছো, এক মিনিট, অভিরূপ সর্দার আর্টস, তারপর কমেন্ট করেছো অভিরূপ সর্দার আর্টস, লিখেছো হ্যালো দিদি আমি অপর্ণা। আচ্ছা অপর্ণা তোমার ঘটনাগুলো ডেলি শুনি, এই প্রথম কমেন্ট করলাম, ভালো থেকো আর এই রকম ঘটনা শোনাতে থাকো, অবশ্যই সাথে থেকো। আচ্ছা তারপরে মঞ্জুষা নন্দী, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, অনেক ভালোবাসা। ধন্যবাদটা না আমার ঠিক মুখে আসে না, যে কথায় কথায় ও থ্যাংক ইউ, ও ধন্যবাদ দেবো, কিরকম একটা লাগে। আচ্ছা তারপর অরূপ ভট্টাচার্য লিখেছে আমি আপনার ঘটনা প্রত্যেক দিন শুনি, কিন্তু সময়ের অভাবে কমেন্ট করতে পারি না, কিন্তু লাইক করি। আমি হরবোলা স্পেশালিস্ট অরূপ, অনেক অনেক ভালোবাসা নিও, ভালো থেকো, সাবধানে থেকো আর ঘটনা শুনতে থাকো, কমেন্ট করতে থাকো। শুভঙ্কর ঘোড়ই লিখেছো দিদিভাই কেমন আছো, তোমার মুখে গল্পগুলো শুনতে বেশ ভালো লাগে, এইভাবে গল্প বলতে থাকো, তোমার পাশে আছি আমরা, অনেক ভালোবাসা দিয়েছো, সব সময় পাশে থাকতেই হবে। আচ্ছা তারপর নেহা মাইতি বলেছো ঘটনাটা ভৌতিক ছিল আর বেশ ভালোও লাগলো, আর সাথে কিন্তু দেখো হাট পাঠিয়েছো। তো চলো
সৌমিক সরকার লিখেছো হ্যাঁ মাইক্রোফোনের কালার আছে ইয়েলো হয়েছে ব্লু থেকে গ্রেট। অ্যাকচুয়ালি দেখো আমি যে কমেন্টটা তুমি করেছিলে তো আমি তুমি করেই বলছি, ঠিক আছে? তো আমি দেখো সবাইকে তো খুব নিজের মনে করি, আমি আপনি আপনি বললে পর লাগে বলে তুমি করেই বলি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমি ওই সেদিন জানিয়েছিলাম, এবার আমি যখন পড়ছি তখন আমি দেখলাম না কালারটা চেঞ্জ, আজকেও কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? পিঙ্ক হয়ে গেছে। কিষাণু মান্না চলে এলাম ঘটনা শুনতে, অনেকগুলো লাভ পাঠিয়েছে, এই দেখো দেখিয়ে দিলাম, অনেক ভালোবাসা। হ্যাঁ অনেক ভালোবাসা নিও। আচ্ছা তারপরে হচ্ছে মঞ্জুষা নন্দী, আচ্ছা তারপর মঞ্জুষা নন্দী, আবারও মঞ্জুষা নন্দী পরপর কমেন্ট করেছে। তারপরে কুণাল সেনগুপ্ত কমেন্ট করেছেন, বলেছে খুব ভালো, এটা কি সত্যি? তবে একটা কিছু তো আছে দিদি ভাই। কুণাল নামটা লিখে দিয়েছে। আচ্ছা আমি কুণাল তোমাকে একটা কথা বলবো, একদম সত্যি, কারণ আমি এইটুকুনি সত্যি কথা বলতে আমার অন্তর থেকে বলতে পারি, বিশ্বাস করি, সেটা হচ্ছে আমার যারা পরিবারের এই ইউটিউব পরিবারের সকল দর্শক বন্ধুরা যারা আমাকে ঘটনা শেয়ার করে, আমি এইটুকুনি জানি কেউ ফেক বা মিথ্যে ঘটনা পাঠায় না। কারণ অনেক যেগুলো আমার মনে হয় যে হতে পারে অন্য কিছু বা অন্য কারোর ঘটনা নিয়ে শেয়ার করছে, আমি সাথে সাথে ফুটেজ চাই, তারা ফুটেজও আমাকে দেয়। আর কারোর সময়ের মূল্য আছে, কেউ ফেক কেন বলবে বলো? একদম বাস্তব ঘটনা, তার মধ্যে লোকেশন ফোন নাম্বার আমাকে সবই দিয়েছে। সুমন ভট্টাচার্যা, তারপরে শ্বেতা বিশ্বাস, আর তারপরে আমাদের এসকে মসিবুর রহমান লিখেছে হাই ম্যাম, কেমন আছো? বলো ম্যাম, তোমার ভয়েসে ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে। কেন তুমি যেমন ঘটনা বলো সুন্দর করে গুছিয়ে বলো, খুব ভালো লাগে। এত সুন্দর করে সবাই কিন্তু বলতে পারে না। ঘটনা অনেকজন বলে কিন্তু সবাই কি ভালো বুঝিয়ে বলতে পারে না, তোমার মতো সুন্দর করে বলতে পারে না। থ্যাংক ইউ, অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে ম্যাম সুন্দর সুন্দর ঘটনা শোনানোর জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে সুপর্ণা, তারপর রাজীব জাসওয়াল, তারপর প্রিয়াঙ্কা দেবনাথ। আচ্ছা তারপরে করেছো হ্যালো বং বেবি, বলেছো সোনাদি কেমন আছো? আমি ভালো আছি, তোমার গল্পগুলো শুনে সত্যি ভীষণ ভয় লাগে। আচ্ছা হাই, আমি শ্রেয়াশ্রী, আচ্ছা তোমার নামটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে আমাদের রিয়া দেবনাথ, তুমি বলেছো তোমার প্রোফাইলে ঢুকে দেখছিলাম, এখনও তো গল্প এলো না আর তুমি পোস্ট করলে, তাই লাভ 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 লাভ, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ দিদি ভাই। আচ্ছা তুমি খুঁজছিলে আর ঘটনাটা রাতে চলে গেছে, বুঝতে পেরেছি, অপেক্ষায় ছিলে। আচ্ছা প্যান্থার গেমিং ওয়াইটি লিখেছো ভেরি হন্টেড স্টোরি, লাভ 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 লাভ। হ্যাঁ ঠিক বলেছো সোনা বোন, ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে ভালোই লাগে না, তবে খুব ভালো লাগছে, লাভ লাভ লাভ। হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো, একটুখানি যদি তুমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক না দাও, একটা পুরো নীরবতা কাজ করে, একদম মানে জিনিসটা ফোটে না। অ্যাকচুয়ালি ওই রান্না করতে গেলে না অনেক সময় হয় দেখবে, খুব ভালো একটা টেস্ট বের করার জন্য দেখবে রান্নায় কিন্তু নুন যেরকম দেবে, সাথে যদি হালকা অল্প, তাহলে নুনের মতো না, অল্প একটুখানি যদি রান্নায় চিনি দিয়ে দাও, দেখবে রান্নার কিন্তু টেস্টটা যেন আরও খুলে বেরিয়ে আসে। কে কে একমত কমেন্টে জানাবে। তবে আবার সব কিছু তো চিনি চলে না, যেরকম ইলিশ মাছ যদি সর্ষে দিয়ে ঝাল করো, সেখানে চিনি কোনো মতেই চলে না। জলি নন্দী, আচ্ছা জলি বলেছে সোনামা টিপটা আর একটু নিচে পড়বে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। অ্যাকচুয়ালি কী বলো তো, শোনো টিপটা আমি জানি, আমাকে মানে আমার ছেলে বলে যে টিপ পরও একটু নিচে পড়বে, আমার কি জানি মনে হয় যেন টিপটা ঠিক এইখানটা পড়লে আমাকে মনে হয় যেন দেখতে একটু বেশি ভালো লাগে। যাই হোক অবশ্যই নিচে পড়ে পড়বো। আচ্ছা জলপোড়া মজুমদার, বর্ষা সরকার, মৌয়া শর্মা, তারপরে
মৌয়া বলেছে দিদিভাই আমার একটা ছোট্ট ঘটনা আমি তোমায় শেয়ার করতে চাই। কিভাবে শেয়ার করব? দেখো মৌয়া, এখানেই পিন কমেন্ট করা রয়েছে, তুমি ওই নীল নীল যে মানে লিঙ্কগুলো রয়েছে ওর মধ্যে তুমি জাস্ট ট্যাপ করো, করে তুমি গিয়ে দেখো আমার ইনস্টার একটা লিঙ্ক পাবে, ওখানে গিয়ে তুমি ঘটনা শেয়ার করতে পারো লিঙ্কে, বা কাউকে বলো, তোমাকে নিশ্চয়ই সে সাহায্য করে দেবে। মঞ্জুষা নন্দী, আচ্ছা, তারপরে মৌয়া ঘোষ, তারপরে কণিকা বিশ্বাস, তারপরে উমা ঘোষ, তারপরে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপর বনানী কর্মকার দিদিভাই। বনানী কর্মকার দিদিভাইও কিন্তু আমাকে অনেকগুলো লাভ দিয়েছে। লাভ ইউ সোনা, লাভ ইউ টু তোমাকেও। এই দেখো কমেন্ট পড়তে পড়তে কতটা সময় চলে গেল। দেখো দীপা দে, আচ্ছা দীপা দে দি ভাই, আমি তোমার বয়স তো জানি না দিদিভাই বলছি তোমাকে, তুমি যে কমেন্টটা আমাকে করেছিলে না, একটা প্রশ্ন দিয়েছিলে, প্রশ্নের উত্তরটা আমি তোমাকে অবশ্যই আগামীকাল দিয়ে দেবো। অনেকগুলোই প্রশ্ন আছে, কেউ আমাকে অনেকগুলোই প্রশ্ন করেছে, যত সম্ভব আমি কালকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে মা আর মেয়ে কমেন্ট করেছো আইডি থেকে, তারপরে একজন কমেন্ট করেছো, আমি তোমাকে এখানেও রিপ্লাইটা দিয়েছি। নীলোৎ পাল আমাকে কমেন্ট করেছো, লোকেশনে কেউ পৌঁছে গেলে ক্ষতিটা কি যদি ঘটনাটা সত্যি হয়? দেখো আমার বাড়ির এখানে আমি জানি কি আছে, এটা একটা পরিত্যক্ত কারখানা, আর এখানে অনেকে মারাও গেছে, অনেক রকম এখানের মানুষও জানে, কিন্তু আমি আমার লোকেশন কি দেবো? কখনোই আমি দেবো না। তা বলে কি আমি মিথ্যা কথা বলছি? না, আমি লোকেশন এই কারণে দেবো না, এখন অনেকে আছে যারা নতুন নতুন, আমি আগেও বলেছি, কন্টেন্ট করছে। এই জায়গাটা কি আছে, ধরো তোমার বাড়িতে, তোমার বাড়ির মানে ঠাকুর মন্দিরে ভগবান আছে, তুমি জানো, তুমি হয়তো দুজনকে বলেছো, দুজন 10 জনকে বলেছে, 10 জনকে তোমাকে বলবে দাদা আমি দেখবো, দাদা তোমার বাড়িতে কোথায় ঠাকুর আছে দাদা আমি দেখবো। এবার তুমি যদি ওই সময় বাড়িতে না থাকো, তোমার বাড়ির লোক 10 জন আসছে দেখে হয়তো খারাপভাবে কারোর সাথে কোনো আচরণ করলো, কারণ বাড়ির লোকগুলো একটা সময় রান্না করে খাবে শোবে, ওই সময় এসে কেউ ডিস্টার্ব করলে তুমি নেই, তোমার মারফতে সেই জায়গাটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবার 10টা মানুষ যখন দেখবে যে তুমি নেই, তোমার বাড়ির লোক বললো না না এখন আমরা দেখাতে পারবো না, যাও পরে আসবে, আমার ছেলে নেই বা মেয়ে নেই, তখন কি হবে বলো তো? যারা আসবে তারা সেই জায়গাটার অপব্যবহার করে অন্য রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়াবে, যার কারণে যারা ঘটনা বলে তারা কেউ বলে দিদিভাই আপনি ঘটনার লোকেশন বলবেন না, কারণ আপনাকে আমরা বিশ্বাস করে ঘটনাটা শেয়ার করছি, আমরা চাই না আরও 10 জন এসে সেই জায়গাটা একটা বাজে বদনাম রটিয়ে দিক। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। তন্ময় সামন্ত, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, স্বপ্না বাজাল। তো চলো আজকের মতো ঘটনা এখানেই শেষ করলাম, অনেক বড় হয়ে গেল আমি জানি। টাটা, গুড নাইট, চলো।